লিফট ছেড়ে সিঁড়িতে উঠছিস কেন? লিফট ছেড়ে সিঁড়িতে উঠছিস কেন? অনেক দাগাইছিলি কয়টা তুই পরীক্ষায়? 98 98টা দাগাইছিস। কোন দুইটা দাগাস নাই? কুড়িগ্রাম থেকে ওই যে লাল সাতক্ষীরা থেকে তেঁতুলিয়া থেকে দেখলাম ওটা দেখায় নাই। ওইটা দাগাস নাই? যেটা আইডিয়া যেই দুটো আইডিয়া ছিল না ওই দুটো। আরেকটা হচ্ছে ওই অপারেশন যেটা ছিল সেটা অ্যাসেপটিক সার্জারি যেটা, এই দুইটা দাগাস নাই। আর হচ্ছে 98টাই দাগাইছিস। এবং 98 থেকে তুই পাইছিস হচ্ছে 90.5। তার মানে হচ্ছে যে তোর ভুল গেছে কয়টা? তোর তো ভুল গেছে 6টা। 6টা ভুল গেলে 6 আর হচ্ছে 1.5 হচ্ছে যে 90.5 হচ্ছে তো কাটা গেছে। তুই ফার্স্টে কয়টা দাগাইছিলি? মানে ধর 98টা তো তুই একবারে দাগাস নাই। ফার্স্ট অ্যাটেম্পটে কত দাগাইছিস? ফার্স্ট অ্যাটেম্পটে কয়টা দাগাইছিস? ম্যাথ ছাড়া? হ্যাঁ, ম্যাথ সহ। ম্যাথ ছাড়া। ম্যাথ ছাড়া এটা বলতে পারবো না, ম্যাথ সহ বলতে পারবো। ম্যাথ সহ 86 85 একটু 86 85 গুনছিলাম আমি। তোর প্রশ্নটা দেখা কেমন মনে হয়েছিল? যে এই প্রশ্নটা মানে হচ্ছে যে যেমন এক্সপেক্ট করতেছিলি, কোচিং এ পরীক্ষা দিছিস, কঠিন 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 সব জায়গায়। আমাদেরকে তো প্রশ্ন দেওয়ার 10টা বাজার 5 মিনিট আগে দিছে। তো আমাদের এই সাইডে মানে তাক করে রাখছিল আর কি, যদি প্রশ্ন না থাকে। তো এখন টিচার যারা পড়ছে ওনারা ভালোই ফ্রেন্ডলি ছিল। তো আমি জাস্ট যেহেতু ভেবে রেখে দিচ্ছি, আমি এরকম দেখছি প্রশ্ন থেকে বুঝছি এগুলো অনুশীলনী থেকে আসছে, প্লাস ভালোই আসছে। প্রথম 50টা দেখা যাচ্ছে, ওই পাশে দেখতে পারতেছি না, ভালো প্রশ্ন কঠিন হয়নি, আমি বুঝে গেছি। তখন এর আগে তো হার্ট রেট তো অনেক বেশি কমে গেছে, আমি বুঝছি প্রশ্ন সহজ দিচ্ছি, সমস্যা নেই। তো আমার একটু ফার্স্ট দাগানোর অভ্যাস। আমি কোচিং বা সবখানে আমার এক্সাম শেষ হয়ে যায় এরকম, প্রশ্ন সহজ হলে তো 30 মিনিটও লাগে না, প্রশ্ন একটু কঠিন হলে 38-39 মিনিট, এর চেয়ে কখনো বেশি লাগে না। আমি এখানেও আমি ইভেন একটা সত্যি কথা হচ্ছে, আমি ম্যাথ করি নাই একটাও, মানে ম্যাথ আনসার 11 থেকে 12 বার অনুশীলনী করছিলাম আর কি। তো আনসারগুলো আমি এমনিতেই বসাই দিছি, কারণ টাইম বাঁচানোর জন্য, পরে যদি আবার সমস্যা হয়। মানে ফিজিক্স কেমিস্ট্রির যে ম্যাথগুলো আসছে এগুলা তুই হচ্ছে মুখস্থ বসাই দিছিস? হ্যাঁ, মুখস্থ বসাই দিছি। আমি তোর রেজাল্ট অ্যানালাইসিস করছি আমাদের আলফাতে, ওইখানেও দেখছি তুই পরীক্ষাগুলো সব আন্ডার 30 মিনিট হচ্ছে যে এক্সামগুলো তুই বেশিরভাগ সাবমিট করতি। আমি 100টা আলফার এক্সাম 100টা আমি 9 মিনিটে দাগানোর মতো ইতিহাস আছে তোর। 9 মিনিটে 100টা দাগাইছি এরকম। এটা কিন্তু একটা ডিমেরিটও আছে, তাতেই দাগাইলে কিন্তু অনেক সময় আছে ভুল হয়ে যায়। ভুল হয়ে যায়। তো তুই তাহলে পরীক্ষা কি তোর 1 ঘন্টার আগেই শেষ হয়ে গেছিল 98টা দাগানো? 1 ঘন্টা না, আরো আগে শেষ হয়েছে। অ্যাপ্রক্স তো বলতে পারবো না, কিন্তু 50 মিনিটের বেশি লাগে নাই। 50 মিনিটের বেশি লাগে। ওই 10 মিনিট কি করছিস তুই? ওই 10 মিনিট আমি আবার দেখতেছি, প্রশ্ন দেখতেছি, আমি আসলেই আমার এইগুলো কখনোই ভুল হবে না, তাই আমি ওইগুলো বের করতেছি কোনটা আসলে 50-50, দুইটা অপশন বাদ দিছি, আর দুইটা অপশন থেকে চুজ করে যেটা ভালো মনে হয়েছে ওটা দাগাইছি। এরকম কয়টা দাগাইছি, এগুলো আমি একটু প্রশ্ন যেহেতু নিয়ে নিবে এটা তো জানতাম, তো প্রশ্ন নিয়ে নিবে। আর কিছু কিছু প্রশ্ন মুখস্থ করছি, কারণ আমার একটা প্রশ্ন মুখস্থ করার অভ্যাস আছে, যে এই প্রশ্নটা নিয়ে নিবে আমি এটা বাসায় গিয়ে আবার দেখবো। আর প্রশ্ন যদি মুখস্থ করি, আমার যখন পরে একটা এক্সাম দিয়ে আমার ওই প্রশ্ন মনে পড়ে, মানে এই প্রশ্ন থেকে এইটা পড়ে গেছিলাম, তো এটা হেল্প করতো। তাই আমার অভ্যাস হয়ে গেছে, এই জন্য প্রশ্নটা একটু কয়েকটা প্রশ্ন মুখস্থ করে ট্রাই করছি আর কি ওখানে। যে দুইটা দাগাস নাই, তোর তো 10 মিনিট সময় ছিল, ওই দুইটা দাগাইতে তোর মন চায় নাই? না না, আমি কখনো আগে থেকে অভ্যাস ছিল যে এই দুইটা নিয়ে কখনো আইডিয়া ছিল না, কখনোই দাগাবো না আমি। ভেরি গুড। তোর হচ্ছে ডক্টর হওয়ার জার্নিটা তুই শুরু করছিস কবে? মানে কবে ডিসিশন নিছিস যে না তোর মানে মেডিকেল প্রফেশনের মতো একটা প্রফেশনে তুই পরীক্ষা দিবি? কারণ তোর বড় ভাই ইঞ্জিনিয়ার, মেজো ভাই ইঞ্জিনিয়ারিং পড়তেছে, তোর ডক্টরি প্রফেশনে আসার কারণটা কি? এইচএসসি পর্যন্ত কোনো প্ল্যান ছিল না, ফার্স্ট অফ অল ইঞ্জিনিয়ারিং প্ল্যান, কারণ আমার মেজো ভাই সবসময় ডিমোটিভেট করতো, তুই ওই সাইডে যাবি না, মানে ওর যেহেতু পছন্দ না। তো এখন আম্মুর একটা তীব্র ইচ্ছে ছিল, আমাদের এমনিতে ব্লাড লাইনে কোনো ডাক্তার নাই, আমার একটা তীব্র ইচ্ছে ছিল আমাদের বাসায় কেউ একজন ডাক্তার হবে। এখন আমি তো লাস্ট আম্মুর শেষ মানে একটা হোপ ছিলাম আর কি, মানে হইলে তো আমিই হবো, কারণ আমার বড় ভাই দুটো তো মানে এইচএসসি দিয়ে তো অনার্স তো পড়ে ফেলতেছে। তো পাশাপাশি যেহেতু আব্বু অসুস্থের সময় আমি হসপিটাল টু হসপিটাল সবকিছু ফেস করছি, তো ওই মেমোরিগুলো তো অবশ্যই মাথায় থাকবে। বয়স কত ছিল তোর তখন? বয়সটা এক্স্যাক্টলি বলতে পারবো না, 11-12 হয়তো, ক্লাস 3 তে ছিলাম এটা শিওর। তো ক্লাস 3 তে থাকলে বয়স আরো কম ছিল, 9-10 বছর হবে তোর। হবে তাইলে। আর আম্মু এগুলো আরো মনে করাই দিচ্ছে, আমি বলছি তোমার তো এগুলো মনে করাই দিতে, আমার এগুলো এমনিতে ভালোই মনে আছে। তো ওই জিনিসটা আমাকে অনেক বেশি মোটিভেট করছে টু বি অনেস্ট, মানে এই ক্ষেত্রে প্রিপারেশন শুরু করব। তো 4 মাস আসলে যতটুক এত বেশি এফোর্ট দিছে, আম্মু বলতেছে মানে তোর কখনো চান্স মিস হবে না যদি কোনো দুর্ঘটনা না ঘটে।
আমি পরীক্ষার আগের দিন বলতেছি হয়তো এমনও হইতে পারে কি চান্স হয় নাই, কিন্তু আমি তো এমন না যে 5 মিনিটও না পরে থাকি নাই, এরকম বলতে পারবো না। কারণ আমি 4 ঘন্টা 4.5 ঘন্টা এরকম ঘুমাইছি, রেকর্ড আছে, মানে সর্বোচ্চ 5 ঘন্টা ঘুমাইছি আমি 4 মাস। মানে পুরো অ্যাডমিশন সিজনে আমি 5 ঘন্টা সর্বোচ্চ ঘুমাইছি, তাও পরীক্ষার আগে আগে যখন আমার রুটিন ঠিক করতে হচ্ছে। আমি একটু রাত জেগে পড়ি, একটু সকালে একটু দেরিতে উঠি, তো আমার টাইমটা একটু মানে সার্কেডিয়ান রিদমটা একটু ঠিক করতে হবে। তো ওই জিনিসটা ঠিক করার জন্য আমি একটু ঘুমের টাইমটা বাড়াইছিলাম লাস্টের দিকে 5 ঘন্টা করে। এটাও হাইয়েস্ট 5 ঘন্টা ছিল। 5 ঘন্টা ছিল। এটা তোর কোনো মানে আমরা মেডিকেল সায়েন্সে সবসময় বলি যে আসলে একটু বেশি ঘুমানো উচিত, 6-7 ঘন্টা ঘুমানো উচিত, আমি যেটা বলবো এটা মুখস্থ করতে পারবো না এরকম। হ্যাঁ, তোর কোনো প্রবলেম হয়নি কম ঘুমানো? এসএসসি টাইমে ওই জিনিসটা আমার অভ্যাস ছিল। এসএসসি থেকে? হ্যাঁ, কারণ প্যান্ডেমিকের টাইমে তো পুরো একটা গ্যাপ, হ্যাঁ, কোথাও কোনো পড়া নাই, কিছু নাই। এখন হঠাৎ করে জুনে পরীক্ষা, তো জুনের আগে 4 মাস থেকে 5 মাস সময় পাইছি, তার মানে সবকিছু ভালো মতো পড়তে গেলে 4 থেকে 5 বার পড়তে হবে। তখন থেকে অভ্যাস ছিল, কারণ তখন রাত জেগে পড়তাম, অভ্যাসটা থাকার কারণে এখানে এটা একটু হেল্প করছে আর কি। তার মানে তোর পুরো অ্যাডমিশন সিজনে তোর হাইয়েস্ট ঘুম ছিল 5 ঘন্টা। 5 ঘন্টা। হাইয়েস্ট পড়া কত ঘন্টা ছিল তুই না, যদি হিসাব করিস? এটা আসলে বলা যাবে না, কারণ একটা স্টুডেন্ট যদি টেবিলে 15-16 ঘন্টা বসে থাকছে, কিন্তু পড়াটা তো কখনোই 15-16 ঘন্টা হবে না। মানে কিছু 5 মিনিটের জন্য হলে উঠবো 1 ঘন্টা পর, টান 1 ঘন্টা পর যদি আমি এরপর 1 ঘন্টা পড়ি, কখনো এটা এফিশিয়েন্ট হয় না বলে আমি মনে করছি আর কি। হ্যাঁ, এবং আমি যেটা বলতাম, মানে আমি এখনো স্টুডেন্টদের যেটা বলি, আমার অ্যাডমিশন সিজনে আমার এটা ছিল যে আমি টাইম নষ্ট করিনি, আমি টেবিলেই ছিলাম, যতটুকু কখনো মনোযোগ ছিল কখনো ছিল না, কিন্তু টাইম ওয়েস্ট করাটা হয়নি। তোর অ্যাডমিশন জার্নিতে হচ্ছে যে তোর সবচেয়ে কঠিন কি মনে হয়েছে যে অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন জার্নিতে তোর কাছে? সাবজেক্ট না, মানে পুরা ফেজটাকে তোর কি মনে হয়েছে যে মেডিকেল অ্যাডমিশন জার্নি কি কঠিন নাকি মেডিকেল জার্নিটা সহজ? ইঞ্জিনিয়ারিং যেহেতু প্রিপারেশন ফার্স্টে নিছি, হ্যাঁ, কম্পারেটিভলি সহজ মনে হয়েছে, তবে একটু র্যাঙ্ক ভালো করার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট। এই জিনিসটা কোচিং এর র্যাঙ্কিং বা এরকম দেখে মনে হয়েছে একটু ডিফিকাল্ট, বাট চান্স পাওয়াটা কম্পারেটিভলি অনেক ইজি। মানে তোর কি কখনো মনে হয়েছে পুরো অ্যাডমিশন ফেজে যে না আমার চান্স নাও হইতে পারে? প্রতিদিন আমি কখনো নিজেকে আমি একটা এক্সামে যদি 97ও পাই, আমি অনেক ভালো করছি, এই টপিক ভালো পারি, কখনো মনে করি না। কারণ আমি জানি আমি যদি এটা মনে করি তাহলে আমি পরের এক্সামের জন্য ভালো করে পড়বো না, এরকম একটা আমার মানে এরকম ইয়া ছিল আর কি। মানে তুই তোর মনের ভেতর শয়তানরে হচ্ছে যে অবদমন করছিস যে কোনোভাবেই যেন আমার এই বুঝটা না আসে যে আমি এই অধ্যায়ে কুতুব হয়ে গেছে, আমি অধ্যায়টা খুব ভালো পারি, এই বুঝতে আসতে দিস না। তুই সবসময় নিজেরে বসিস যে আমি পারি না, বা আমি হচ্ছে যে মোটামুটি ভালো, আমাকে আরো পড়তে হবে, আরো চেষ্টা করতে হবে। এই অ্যাডমিশন সাবজেক্ট ওয়াইজ যদি বলে যে কোন সাবজেক্টটা তোর কাছে কঠিন লাগছে অ্যাডমিশন ফেজে মেডিকেল অ্যাডমিশনের জন্য? মানে খুব বেশি কঠিন এই হিসেবে না বলে জাস্ট প্রিপারেশনের টাইমটা একটু বেশি লাগবে, অবশ্যই ইংলিশটা তোর কাছে 4 মাসে আমি 4 মাসে পড়লো। এই বছর অবশ্যই একটু মানে ডিফারেন্ট হয়েছে জিনিসটা, প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে এই বছর। মানে গ্রামার থেকে সবকিছু দিয়ে দিচ্ছে, ভোকাবুলারিতে তো দেয় নাই, মানে প্রশ্ন কম্পারেটিভলি অনেক ইজি হয়েছে। যদি অ্যাজ ইউজুয়াল আগের বছরগুলোর কথা বলি, তো প্রশ্ন 4 মাস একটা স্টুডেন্ট 4 মাস ইংলিশ পড়ে 50 কিংবা 40 অনেক ডিফিকাল্ট, অনেক পসিবল না, আমার মনে হয় পসিবলই না। কারণ আমাদের যাদের ইংরেজিতে একটু দুর্বলতা ফ্রম দ্য ভেরি বিগিনিং আছে, এইচএসসি থেকে এটা একটু ভালো মতো অবশ্যই থাকা উচিত বলে মনে করছি। তোর অ্যাডমিশন জার্নি তো তুই শুরু করছিস হচ্ছে এইচএসসির আগে? হ্যাঁ, এইচএসসির আগে, টেস্ট পরীক্ষার আগে। টেস্ট পরীক্ষার মেডিকেলের ক্ষেত্রে কি? মেডিকেলের ক্ষেত্রে টেস্ট পরীক্ষার আগে, এবং আমাদের আলফা 5 এ ছিলি তুই। আলফা 5 এ তুই কেন ভর্তি হলি? তখন তোর হচ্ছে যে মানে আলফা 5 এ ভর্তি অনেক অপশন তো আছে, তো আলফা 5 এ কেন ভর্তি? কারণ ব্যাটলস অফ বায়োলজিকে চিনি আমি ক্লাস 9 এর শেষ থেকে আর কি। ক্লাস 9 এ আমি আমার ফ্রেন্ড, ওর নাম আব্দুল্লাহ, আমি ওর অলিম্পিয়াড দিতে চাইতাম, মানে ইসিএ হিসেবে এটা একটা ইসিএর পার্ট ছিল। তো এক্সট্রা কারিকুলারের একটা অংশ হিসেবে এই জিনিসটাকে যদি আমরা ঠিকমতো রাখতে পারি, তাহলে যদি কোনো কারণে অ্যাব্রোডে যাই তাহলে ওই জিনিসটা অনেক হেল্প করবে। তো এখন সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি বায়োলজি অলিম্পিয়াডের সেগমেন্ট, তো আমরা তখন সেকেন্ডারি ছিলাম আর কি ক্লাস 9 এর শেষের দিকে। তো এখন এইচএসসি এর সবগুলো চ্যাপ্টার পরে যাওয়া, ওখান থেকে সেকেন্ডারির ক্ষেত্রেও এখানে এইচএসসি এর টপিকগুলাই আসতো। তো আমার এইচএসসি এর বই, যেহেতু আমার মেজো ভাই এই বই পড়ে নাই, মানে বায়োলজি পড়ে নাই, ওর কি বায়োলজি সাবজেক্টই ছিল না? ছিল, কিন্তু ওদের তো পরীক্ষা দিতে হয় নাই, 21 বেচ ছিল, বায়োলজি পরীক্ষা হয় নাই, সায়েন্স জাস্ট ওর যেহেতু অপশনাল ছিল, তিনটা সব অপশন ছিল, তো ও মার্কও করে নাই বই। তো আমি তো বুঝতে পারবো না, তো আমি ইউটিউবে চার্জ দিছি, মানে উদ্ভিদ শরীরতত্ত্ব অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল অলিম্পিয়াডের জন্য। উদ্ভিদ শরীরতত্ত্ব তখন আপনার একদম ফার্স্ট, আপনি তখন সম্ভবত মেডিকেলে একদম ফার্স্ট ইয়ারে ছিলেন হয়তো। না, তখন আমি থার্ড ইয়ারে ছিলাম, আমি হচ্ছে অনলাইনে ফার্স্ট পড়ানো শুরু করছি, এবং তোর মতো হ্যাংলা পাতলা ছিলাম আমি তখন ওই ক্লাসগুলো দেখতেছিলাম, সবগুলো দেখছি। এরপর দেখছি 5G কোর্স, ওটা তো 5G কোর্স পুরোটাই দেখছি, কারণ 5G কোর্সে দেখতেছি একটা চ্যাপ্টার
3 3.5 4 ঘন্টা এরকম একটা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, কারণ আমার কাছে তো তখন একটা চ্যাপ্টারের জন্য 15 ঘন্টা ক্লাস করার মানে মতো। তুই তো তখন এসএসসি তে ছিলি? না না, এসএসসি তে ছিলাম না, 9 এর শেষের দিকে। 9 এ, সেটাই তো, মানে 9 হ্যাঁ এ থাকা অবস্থায় তুই হচ্ছে যে অলিম্পিয়াডের জন্য এইচএসসির সিলেবাসের ক্লাসগুলো একবার দেখছিস একবার তুই? দেখছি, হ্যাঁ। আমার কাছে 12 দিন সময় ছিল। হুম তো 12 দিনে আমি আমার স্ক্রিন টাইম, আমার ড্রাইভের পিডিএফ, হুম যেহেতু ওর মার্ক করা ছিল আমি পিডিএফ নিয়েছিলাম, হুম মানে হাসান স্যারের বই, আজমল স্যারের বই পিডিএফ ডাউনলোড করেছিলাম হুম ইন্টারনেট থেকে। টোটাল আমার স্ক্রিন আওয়ার থাকতো 15 ঘন্টা 40 মিনিট এরকম। মানে ওই 12 দিন অলিম্পিয়াডের হ্যাঁ, জন্য? ইউটিউব সহ, তারপর ড্রাইভ সহ, ড্রাইভে থাকতে এরকম 6 আর 7 আওয়ার, ওখানে থাকতো 8 আওয়ার এরকম। মানে তুই তোর অলিম্পিয়াডের প্রিপারেশনটা টোটালি 5G দেখে নিছিস? 5G দেখে নিয়ে নিছি। তারপর অলিম্পিয়াডের রেজাল্ট কি হলো? যেহেতু এটা ফার্স্ট টাইম দিছি, হুম এটা সেকেন্ড রানার আপ আসছিল, হুম তো এরপর আবার যেই দুইবার দিচ্ছি তখন চ্যাম্পিয়ন আসছিল আর কি। দুইবারই হচ্ছে যে মানে হ্যাঁ এসএসসি, চিটাগাং থেকে তোর চ্যাম্পিয়ন হ্যাঁ হয়েছিল। রিজিওনাল, হ্যাঁ। এরপর আর ঢাকা আসিস নাই? আর ঢাকা আসি নাই, কারণ আম্মু যেহেতু একা যাইতে দিবে না। আর ওই যেইবার সেকেন্ড রানার আপ হয়েছে, হুম ওইবার রমজান মাস পড়ে গেছে ন্যাশনালের টাইমে, আর হুম রমজান মাসে তো কখনোই যেতে দিবে না আম্মু। এখন আম্মু তো ওইখানে তোকে অলিম্পিয়াড দিতে যাইতে দেয়নি, এখন ঢাকা তোকে আসতে দিবে? ঢাকা মেডিকেলে যেহেতু চান্স পেয়ে গেছিস, এটা চিটাগাংয়ে যাওয়ার জন্য বাসা থেকে প্রেশার দিচ্ছে নাকি যে একটু চিটাগাংয়ে মাইগ্রেশন দিয়ে চলে যা? এইটা আসলে এখন বলে না, কিন্তু পরীক্ষার আগে বলছে, যখন হ্যাঁ একটু আজ করতে পারতেছে, ভালো র্যাঙ্ক আসতে পারে, তখন বলতেছে মানে তুই পড়িস না ওখানে, বাসায় থাক। তো আমার ভাইদের আর আমার মামাদের কথা শুনে মানে ডিসিশনটা চেঞ্জ করছে আর কি। এখন আলহামদুলিল্লাহ ন্যাশনাল মেরিট 2 চলে আসছিস এবং ঢাকাতেই থাকবি আশা করি। এখন সামগ্রিকভাবে তোর কেমন লাগতেছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ এত বড় একটা প্রাপ্তি দিছে? এই প্রাপ্তি আসলে অনেক স্টুডেন্ট স্বপ্ন দেখেও আসলে পায় না। এই প্রাপ্তির পর তোর আসলে হচ্ছে কেমন লাগতেছে? অনেক বেশি ভালো, কিন্তু এমন না যে আমি অনেক কিছু একটা করে ফেলছি, অনেক বেশি এক্সাইটেড, কখনোই মনে হয় না। ইভেন যখন রেজাল্ট দিচ্ছি তখনও মনে হয় না আমি মানে মানে একটা আওয়াজ করে কিছু বলবো কিংবা একটা লাফ দিব, কখনোই কিছু করি নাই। মানে একদম পুরোপুরি শান্তশিষ্ট ছিলাম আর কি। বাসায় সবচেয়ে বেশি শান্ত বসেছিলাম তখন আমি, রেজাল্ট দেখার সময় আমিই ছিলাম। তো অনেক বেশি কিছু এরকম মানে অনেক কিছু করে ফেলছি এরকম কখনো মনে হচ্ছে না। বাট আমি যেহেতু অনেক বেশি এফোর্ট দিছি, মানে আমার র‍্যাঙ্ক যদি অনেক ভালো আসতো হয়তো অবাক হব না, এরকম ধরে রাখছিলাম আর কি। কিন্তু আবার এমন না যে আমার র‍্যাঙ্ক এত আসবে আমি ধরে রাখছিলাম এই পরীক্ষার আগে। মানে আমার এই মাইন্ডসেট ছিল আমি ভালো না। কিন্তু এই আবার ভিতরে ইনারলি এরকম চিন্তা করতাম, যদি আসে অত বেশি মানে অবাক হবে এরকম চিন্তা না, ছিল তুই না। আমাকে এক্সামের পর নক দিয়ে বলছিলি হাইয়েস্ট তোর আসতে পারে 91.225 আর লোয়েস্ট আসতে পারে 88। 88 ছিল, পাইছিস তো 90.5 পাইছিস। 90.5। এবং হচ্ছে যে আমি তোরে বলছিলাম যে তোর টপ 50-র মধ্যে র্যাঙ্ক চলে হ্যাঁ, হ্যাঁ, আসবে, হ্যাঁ। কিন্তু আলহামদুলিল্লাহ তোর 2 চলে আসছে। এটা অনেক বড় একটা পাওনা, অনেক বড় একটা বিষয়। এবং তোর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা আমার লাগতেছে যে তুই এই বয়সে যেভাবে নিজেকে এথিক্স ধরে রেখে তুই যেভাবে বুঝে বুঝে কথা বলতেছিস, এবং ধর আমার কাছে তুই পড়ছিস, আমার ক্লাস করছিস, বাট হচ্ছে যে দেখা গেছে যে অনেক স্টুডেন্টই আমি বিগত 5 বছরে পড়াইছি, দেখা গেছে যে আমার কাছে পড়ছে, আমার স্টুডেন্ট ছিল, বাট চান্স পাওয়ার পর দেখা যায় তারা আলটিমেটলি মনে রাখে না। আমি দেখছি তুই চান্স পাওয়ার পরই টেলিগ্রামে মেসেজ 5 দিছিস। মিনিট হয়তো 6 মিনিটের হ্যাঁ, গ্যাপ ছিল একটা। মেসেজ দিছিস যে সারা বাংলাদেশের সেকেন্ড সাদাব ভাইয়ের নাম্বার দাও হ্যাঁ, কেউ। আমি তো ওই মেসেজ দেখা আমি হচ্ছে যে ফার্স্টে বিশ্বাস করতেছি না, কি ওকে মজা করে বললো না কি বললো। আমি হচ্ছে আলফার শিটটা বের করলাম, ওইখানে শিট বের করে সানজিদ নাম, তখন তোকে পাওয়া যাচ্ছে না, মোস্ট লাইকলি তোর নাম্বারটা আমার কাছে নাই। টেলিগ্রামে আমি তোকে নক দিছি কিন্তু তোর নাম্বারটা দেখা যাচ্ছে না। তোর সাথে আমার টেলিগ্রামে কনভারসেশন হয়েছে, বাট তোর নাম্বারটা আমার কাছে নাই। তা আমি হচ্ছে যে আমার আলফার 5-এর শিট বের করে, মুন্নাও ছিল, আমরা সানজিদ নাম দেখে সার্চ দিছি, কারণ অনেকগুলা সানজিদ আসছে ওইখানে, অনেকগুলা সানজিদ আসছে। আমি 2-3টা সানজিদের কলও দিয়ে ফেলছি, কল দিয়ে হচ্ছে জিজ্ঞেস করতেছি যে তোমার রেজাল্ট কি আসছে। তো হচ্ছে যে পরে তোরটা লাগলো, এবং আমার মনে আছে তোর অ্যাকাউন্টে আমার যতটুক খেয়াল আছে তুই চিটাগাং ইউনিভার্সিটি পড়িস, সেটা আমার চিটাগাং কলেজে পড়িস বা চিটাগাং রিলেটেড কিছু, চিটাগাংয়ে আরেকজনকে সানজিদও খুঁজে পেয়েছি, ওরেও কল দিছি। তারপর তোরে কল দিছি, তোর ফ্রেন্ড আবদুল্লাহ হচ্ছে যে ধরছে হ্যাঁ, ওর এবং কাছে মোবাইল ছিল। বলতেছে যে ভাই ও তো সেকেন্ড হয়েছে। তখন আমার বিশ্বাস হয়েছে যে আমার ব্যাচ থেকে কেউ সেকেন্ড হয়েছে, এবং তোকে কল দিলাম, তুইও যে গ্র্যাটিটিউডটা প্রকাশ করলে এটা আসলে অনেক বড় বিষয়। কারণ হচ্ছে যে ইউ আর ভেরি ডাউন টু আর্থ, এবং এই জিনিসটা তুই লাইফে ধরে রাখলে জাস্ট এটা তো সফলতার শুরু। এবং সফল হলে যেটা হয়, মানুষ ভাবে যে অনেক কিছু করে ফেলছে, যে তুই বললি যে আমি কিছুই করি নাই, এটাই তোকে অনেক অনেক বড় করবে এবং তোকে অনেক দূর নিয়ে যাবে, অবশ্যই অনেক দূর নিয়ে যাবে। আর তোর জন্য একটা ছোট্ট উপহার আছে আমার তরফ থেকে। তোর এই সফলতার আসলে
পুরা ভাগিদারি তুই, সবকিছুই তুই। জাস্ট আমি একটা হচ্ছে যে ক্রেস্ট দিলাম তোকে, এইটা হচ্ছে যে রাখবি। এবং আমার মনে হয় যে এটা জাস্ট তোর সফলতার সূচনা, সেটা অনেক অনেক দূর আল্লাহ তোকে নিয়ে যাবে। জি ভাই, এটা সুন্দর একটা ছবি নাও। তুই তো প্রি মেডিকেলে ভর্তি হয়েছিস, এইচএসসির আগে জার্নি শুরু করছিস। এই যে আলফা 5-এ প্রি মেডিকেলে তুই ছিলি, এটা তোর মানে চান্স তো অবশ্যই 100% তোর যোগ্যতায় তুই সেকেন্ড হয়েছিস, বাট তোর প্রিপারেশনে আলফা 5-এর প্রি মেডিকেল ব্যাচটার কতটুকু ইম্প্যাক্ট ছিল? যেহেতু ফার্স্টে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি এবং প্রি মেডিকেল দিয়ে যেহেতু বায়োলজি মেডিকেল প্রিপারেশন শুরু করছি, তো আমি সরাসরি মেডিকেল প্রিপারেশনে যেতাম, মানে সেপ্টেম্বর থেকে সরাসরি আমার মেডিকেল প্রিপারেশন শুরু হবে প্রি মেডিকেল ছাড়া, আমার অনেক কষ্ট হতো। কারণ আমার এইচএসসিতে আমার এরকম মানে এই স্টেজে ছিল না মেডিকেল এডমিশন ফেজে যেভাবে যাব। তো ওই প্রেশারটা অনেক কমে গেছে, মানে মেডিকেল এডমিশন সিজনে এসে এই জিনিসটা অনেক অনেক প্রেশার কমে গেছে। মানে আগে যেহেতু আমি অনেক ক্লাস করে ফেলছি, ইভেন জিকে ইংলিশ ও করা ছিল আর কি আলফা 5 থেকে, তো অনেক প্রেশার কমে গেছিল। তো এই জিনিসটা অনেক বেশি হেল্প করছে। এখন প্রি মেডিকেল জিনিসটাকে তুই কতটুকু সাপোর্ট করিস? কারণ স্টুডেন্টরা একটা কনফিউশনে ভোগে, কারণ টেস্টের সময়ে বেশিরভাগ স্টুডেন্টের হচ্ছে পড়ালেখা করতে হবে এই আগ্রহ জাগে। আমি টেস্টের পরে বেশি পড়ালেখা করছি। তো টেস্টের পর তো আসলে এইচএসসি একটা টেনশন, এইচএসসিতে প্লাস না পাইলে কি হবে, না পাইলে তো আর আলটিমেটলি মেডিকেলেই পরীক্ষা তেম ভালো করতে পারবো না। আবার প্রি মেডিকেল না করলে দেখা যাচ্ছে যে খুব ভালো রেজাল্ট করাটাও একটু টাফ হয়ে যায়। সো এই এইচএসসি এবং প্রি মেডিকেলে ব্যালেন্স করাটাও তো টাফ। হ্যাঁ, তুই জিনিসটাকে কিভাবে ব্যালেন্স করছিস এবং তুই প্রি মেডিকেল করাটা কতটুকু সাপোর্ট করিস? প্রথমে প্রি মেডিকেল করাটা কতটুকু সাপোর্ট করি এটা আসলে আমি স্টুডেন্টের উপর ডিপেন্ড করতেছে। এখন একটা স্টুডেন্ট যদি ও নিজে যদি মনে হয় ও এটা জানে কোত্থেকে কি আসবে, কোনটা পড়া উচিত কোনটা পড়া উচিত না, এটা জানলে অবশ্যই এটা সত্য কথা হচ্ছে প্রি মেডিকেল দরকার নেই আমার মতে 100%। কিন্তু একটা যদি এরকম গাইডলাইনের দরকার প্রয়োজন হয় এবং ওরও এক্সামের একটা প্র্যাকটিস সবকিছু থাকবে, ওই হিসেবে প্রি মেডিকেল অবশ্যই ওই স্টুডেন্টের দরকার, অর্থাৎ স্টুডেন্ট এটা অবশ্যই ভেরি করবে 100%। হ্যাঁ, এই জিনিসটা। আর ব্যালেন্সের বিষয়টা, হ্যাঁ, ব্যালেন্সের প্রি মেডিকেল এবং এইচএসসি দুইটার মধ্যে ব্যালেন্স কিভাবে করবে? এই জিনিসটা যদি কুপ আপ করার মতো একটু টাইমটা একটু বাড়াই দিতে হবে পড়ার ক্ষেত্রে। আমার মনে হয় কুপ আপ করাটা অনেক বেশি কষ্ট এমন কিছু না, হয়তো টাইমটা একটু বেশি লাগবে। কিন্তু তুই কিভাবে কুপ আপ করছিস? আমি তুই যদি তোর জুনিয়রকে একটা সাজেশন দিতে হয় যে না একটা বাচ্চা প্রি মেডিকেলে ভর্তি হয়েছে, তোর কাছে হাজার হাজার মেসেজ আসবে কয়েকদিন পর, ভাই প্রি মেডিকেল এইচএসসি কেমনে কি করব। তো প্রি মেডিকেল এবং এইচএসসি এই দুইটার মধ্যে আসলে ব্যালেন্সটা কিভাবে পারফেকশন আনা যায়? আমি আমার এইচএসসির যেহেতু টেস্টের আগে এবং টেস্টের পরে এই টাইমে শুরু, টেস্টের পরে মেইনলি, তো আমার টেস্টের পরে তো এমন একটা মোটামুটি একটা প্রিপারেশন প্রায় শেষের দিকে থাকে এইচএসসি এর, তো তখন আমার রিভাইসের টাইম। তো আমি রিভাইস দিব আর শেষের দিকে 3 ঘন্টা মতো ক্লাস সহ চিন্তা করলে প্রি মেডিকেলের ক্ষেত্রে রেখে দিব, মানে আমি এক্সাম দিব প্লাস ক্লাস এগুলো সহ, আর হয়তো প্র্যাকটিসের জন্য 1 ঘন্টা রাখবো, ঠিক 3 ঘন্টা সম্ভবত আমার এক্সট্রা আমার ক্ষেত্রে লাগছে। এখন এটা অন্য স্টুডেন্টের ক্ষেত্রে আরো বেশি বা কম লাগতে পারে, মানে 30-70 টাইম হচ্ছে যে প্রি মেডিকেলের জন্য, 70% টাইম এইচএসসির জন্য, বা 40-60 করে স্টুডেন্ট টু স্টুডেন্ট জিনিসটাকে হচ্ছে গুছাবে।